আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। আপনি অনেকগুলো ভিডিও দেখালেন। প্রথমে ভিডিও দেখালেন ফারুক হাসান বক্তব্য দিচ্ছে ছাত্রদল হামলা করছে। দ্বিতীয় ভিডিও দেখালেন যে ফারুক হাসান বলতেছে বিপ্লবী পরিষদ হামলা করছে। তৃতীয় স্ক্রিনশট দেখাইলেন যে সার্জিসকে সম্পৃক্ত করছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো গণ অধিকার পরিষদের ফারুক ভাইয়ের উপর কারা হামলা করেছিল। জানা গেল তার আসল কারণ, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। অন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আবার বললাম। এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে 100 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়ে ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে, মাহফুজ সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা, সহকর্মী। একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি, ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা। শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এরকম এখন 2-1 জন ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে, কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানারে এসে, আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। যেহেতু আহতদের চিকিৎসার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটার তিনি দায়িত্বে আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে
ওই হাত আপনারা ভেঙে দিবেন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তার জন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আহ্বান বললাম। কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত 7-8 বছর ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। এই সরকারকে পরিষ্কারভাবে বলেছি, একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন, আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন। সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি, তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে। প্রথমত হচ্ছে ওই ছোকরা ছেলে, বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি, ওর সাথে ছবি, কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। কিংবা আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে, আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে, বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে, ফারুকের বাড়ি উত্তরবঙ্গে, তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে, এটা আমার মনে হয় না। কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক। এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল, আমরা কি করেছি, সেটা আমাদের নিজেদের বলতে হবে না, দেশের মানুষ জানে। তাই আমাদের জিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে, উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। শেখ হাসিনা 2000 হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব? আওয়ামী লীগের ক্ষমা আছে? কাজী যারা আবার নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। দেশবাসী, আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন যে বাংলাদেশের ছাত্র জনতার জনপ্রিয় মুখ ফারুক হাসান, যিনি দীর্ঘদিন পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই ফারুক হাসান ভাই গণ অধিকার পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি, যাকে পিজি হাসপাতালে আমরা দেখতে এসেছি। অনেক ভাইয়েরা এখানে এসেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন লিডারশিপ যারা নিয়ন্ত্রণ করেন সেই সকল ভাইয়েরাও এখানে উপস্থিত হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে আজকের স্বাধীন বাংলাদেশে আবারও হসপিটালের বেডে কাতরাতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি উদাহরণ হয়ে থাকলো। বাংলাদেশের আমরা বারবার বলে এসেছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য লড়াই করেছে, স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছে, সে ভিন্ন দলের হতে পারে, ভিন্ন মতের হতে পারে, ভিন্ন আদর্শ হতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের অত্যন্ত জরুরি ছিল। কিন্তু আজও আমরা সেই নিরাপত্তা দিতে পারি নাই। তার ফলশ্রুতি হিসাবে আজকের আমাদের চোখের সামনেই গতকালকে দেখলেন যে ফারুক হাসান ভাইয়ের উপরে কি নির্মমভাবে তারা অত্যাচার করেছে। আমাদের ফারুক হাসান ভাইয়ের এই হচ্ছে, আমরা তাকে দেখতে এখানে এসে তার অবস্থা এমন হয়েছে যে তার মাথায় এখন পর্যন্ত 5 থেকে 6টা সেলাই করতে হয়েছে ডক্টরকে, এবং ডক্টর রেস্টের জন্য এখানে দিয়েছেন। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, যারা দেশপ্রেমিক, যারা দেশের জন্য লড়াই করেন, তাদের রেস্ট বলতে আসলে কিছু নেই। তাদেরকে মানুষ স্বভাবতই ভালোবাসবে এবং তাদের জন্য সকল ছাত্রনেতারা আসবেন। আমাদের একটা আদর্শ হওয়া উচিত, আমাদের দলের ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু একটা জায়গায় আমাদের ইউনিটি থাকা দরকার।
কারণ আমরা যারা ইয়াং জেনারেশনকে বিলং করি, আমাদের মধ্যে হিংস্রতা থাকলে, অনৈক্য থাকলে সেটা দেশের জন্য কোনোদিনই কল্যাণ হবে না। ফারুক ভাইয়ের অসুস্থতার কারণে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত হয়েছেন, দেখছেন, আসছেন, কিন্তু আমরা মনে করি যে শুধুমাত্র দেখা এবং সাক্ষাতের মধ্যেই আমাদের এটা সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের বর্তমান সময়ের আরও রাজনৈতিক নেতাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের কুচক্রী মহল যারাই যে দলের মধ্যে থাকুক তাদেরকে বহিষ্কার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা ফারুক হাসান ভাই থেকে একটু শোনার চেষ্টা করব যে ফারুক ভাই, আপনি দীর্ঘদিন পর্যন্ত রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। হতে পারে আপনার সব বক্তব্য আমার জনপ্রিয়তা নাও থাকতে পারে কিংবা আমি ভালো নাও লাগতে পারে, কিন্তু একজন রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে আপনি যখন লড়াই করেছেন, আপনার সামনে পিকচারটা ছিল দেশ এবং দেশের মানুষ। আজকের এই যে আক্রমণটা, সেটাকে আসলে কি মনে হচ্ছে এবং এটার উদ্দেশ্য আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করা কিনা, এ ব্যাপারে আপনার কিছু মতামত জানতে চাই। কালকে ইতিমধ্যে আপনারা যেটা মিডিয়াতে দেখেছেন এবং গণমাধ্যমে আসছে যে একটি বিপ্লবী পরিষদ নামে সংগঠনের একটি সমাবেশ ছিল, সেখানে আমি আমন্ত্রিত অতিথি ছিলাম। আমি সেখানে বক্তব্য রেখেছি এবং বক্তব্য রেখে আমি যখন বের হয়েছি সমাবেশ থেকে, তো বের হওয়ার সময়ই মূলত আমার উপরে বিশেষ করে এখানে 25-30 জন মানে সন্ত্রাসী স্টাইলে তারা আক্রমণটা করে। এখন এখানে একটু কনফিউশন ছিল, ওদের এই কেউ একজন কানে কানে আমার বলছিল ছাত্রদলের ছেলেরা উত্তেজিত হয়ে গেছে আপনার বক্তব্য শুনি। আমি আবার বললাম যে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত কেন হবে, এটা তো ছাত্রদলের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম বা বিএনপির বিরুদ্ধে না। আবার ওদের দলের আরেকজন বলতেছে এখানে সার্জিসদের একটা ষড়যন্ত্রের মাধ্যমে আপনার উপরে আক্রমণটা চালিয়েছে। মানে এরকম একটা কনফিউশন একটা তৈরি হয়েছে এবং একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি। তো আমি যেটা মনে করি আসলে আমার অ্যানালাইসিসে, যে আমাদের দেশের তরুণ যে নেতৃত্ব, এই তরুণ নেতৃত্ব আসলে বাংলাদেশকে আগামীতে লিড দেব, বাংলাদেশকে আগামীতে পরিচালনা করুক, এটা আসলে অনেকেই চায় না। এবং এখানে আমাদের পাশের দেশের বড় ধরনের একটি হাত আছে বলে আমি মনে করি। কারণ আপনারা জানেন যে আমাদের এই তরুণরা কিন্তু সবচাইতে আগ্রাসন বিরোধী যে আন্দোলন বা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলন সোচ্চার। বিশেষ করে আমরা বিগত সময়ে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে যেভাবে সোচ্চার ছিলাম, এটা কিন্তু অনেক দলেই এভাবে কথা বলার সাহস করে নাই, হয়তো বা কোনো কারণে বলে নেই। আমরা কিন্তু সোচ্চার। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থায় এখানে তাদের একটা শক্ত যে হিজিমনি, এটা তো অস্বীকার কোনো কারণ নেই। এখনও অনেক বড় বড় চেয়ার, তাদের লোকজন বসা বড় বড় চেয়ারে। তো সেই জায়গায় আমি মনে করি ওরা কোনোভাবেই চায় না এই ধরনের লিডারশিপ বাংলাদেশে মানে গড়ে উঠুক এবং সামনে এগিয়ে যাক। কারণ এর আগে আপনারা দেখেছেন যে জামাত ইসলামের নেতা আপনার মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে আর্মি থেকে বহিষ্কার করা হয়েছিল। কেন? কারণ সে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে আর্মির ভিতরে একটা পরিষ্কার অবস্থান নিয়েছিল। তারপরে তাকে গুম করে প্রায় 10-12 বছর কিন্তু গুম অবস্থায় আছে। আবার আরেকজন বিএনপির নেতা এম ইলিয়াস আলী, সে আগ্রাসন বিরোধী সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে তাকে আজও আমরা পাই নাই। অনেকে বলছেন তাকে মেরে নদীর সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। তো এরকম মানে সময়ে সময়ে যুগে যুগে যারা আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদেরকে হয়তো এভাবে তারা শায়েস্তা করার মাধ্যমে জনগণের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যাতে কেউ আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস না করে। এখন আমার উপরে কালকে যে আক্রমণটা হয়েছে, এটাকে আমি কোনো সাধারণ আক্রমণ বলার কোনো সুযোগ নেই, অবকাশ নেই, পরিকল্পিত। এবং তারা ছুরি দিয়ে আমার এখানে আক্রমণটা করছে। হয়তো তারা আমার গলা কাটতে চেয়েছিল, আল্লাহর রহমত ছিল বিদায় গলাতে লাগে না, প্রায় এখানে 2 ইঞ্চির মতো। ডাক্তার যখন সেলাই করেছিল বলছে এত গভীর, মানে এটা মানে তাদেরও চিন্তার বাইরে। কারণ তারা যদি নর্মাল কোনো রাজনৈতিক হামলা টামলা হয়, কখনো এরকম ছুরি চাকু অস্ত্র নিয়ে আসার কথা না, ঠিক না? এরকম একটা অবস্থা, সেই অবস্থায় আসলে আমরা মনে করি এটা একটা গভীর মানে শুধু আমি না, আমি মনে করি এই ইয়াং যে লিডারশিপটা, যেই দলের হোক, এই ইয়াং লিডারশিপটা ঐক্যবদ্ধ হোক, ইউনাইটেড হোক, এটা আসলে তারা চায় না। কারণ ওরা মনে করে ইয়াংরা যত সেগ্রিগেটেড থাকবে, যত ডিভাইডেড থাকবে, তাদের জন্য অত ভালো। কারণ তারা মুরব্বীদের, বয়স্কদের যত দ্রুত বসে আনতে পারে, ইয়াংদের কিন্তু পারবে না। কারণ ইয়াংদের মধ্যে একটা উদ্যম আছে, একটা স্পিড আছে, হ্যাঁ, দেশপ্রেমের জায়গাটা অনেক স্ট্রং। এই জায়গা থেকে ওরা ইয়াংদের ইউনিটিটাকে খুব ভয় পায়। সেই জায়গাতে আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র, এবং এই কারণে আমরা সবাই লাইফ থ্রেটে। এই যে আপনি ডক্টর ফয়জুল হক, আপনিও ইয়াং, আপনিও এই ফেসিবাদ বিরোধী আন্দোলন সোচ্চার, আমাদের এই যে
ফয়সাল ভাই আছেন, উনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মহাসচিব ইপসু, সেও ইয়াং লিডার, এবং আমরা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করে আসছি। আমি মনে করি এই যে ইয়াং লিডারশিপটা, মানে এই ইয়াং লিডারশিপের প্রত্যেকে আজকে একটা থ্রেটের মধ্যে আছে। এই জন্য যাই হোক, বাকিটা আল্লাহ ভরসা। তবে আমরা একবারই স্পষ্ট, আমাদের জীবনযাপ আমাদের যাই করুক, আমরা ইনশাল্লাহ এই লড়াই চালিয়ে যাব। তারা যদি মনে করি আমাদের 2-1জনকে মেরে ফেলে গুম করে হত্যা করে এই আন্দোলন থামিয়ে দিবে, বাংলাদেশকে তাদের ক্রয়ায়ত্তে নিবে, এটাকে একটা তাবেদারি মানে রাষ্ট্রে তারা দাবিয়ে রাখার চেষ্টা করে, এটা সম্ভব না। এদেশের মানুষ যেহেতু মরতে শিখেছে, তরুণরা যেহেতু জীবন দিতে শুরু করেছে, সুতরাং এদেরকে আটকানোর আর কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে যে আমাদের একটা কথা ভালোভাবে সবার খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন ইউনাইটেড হচ্ছে দেখে অনেকে পরশ্রীকাতরতার ভিত্তিতে হতে পারে, কিংবা আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রামকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজগুলো করতে পারে। আবার অনেক সময় আছে বাংলাদেশের এই যে সরকার পরিচালিত হচ্ছে, এর মধ্যে একটা কেওয়াস তৈরি করার উদ্দেশ্যও হতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, পুলিশ বাহিনীর কাছে অনুরোধ করব যে আমাদের যে কোনো মূল্যে এই ধরনের ষড়যন্ত্রবাজদেরকে খুঁজে বের করা দরকার, এবং আমাদের যে দলেরই হোক, আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, যদিও ফারুক ভাই দুটি মন্তব্য করেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আরো শেষ দেখতে হবে, আমাদের জানতে হবে যে কারা এটার সাথে সত্যিকার জড়িত। সে যে দলের হোক, সে বাংলাদেশের আমাদের শুভাকাঙ্ক্ষী কোনো দলের হোক, কিংবা আমার দলের হোক বা আপনার দলের হোক, সন্ত্রাস খারাপ মানুষ, তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং আরেকটা হতে পারে, আমার কাছে যেটা সবসময় সন্দেহ হয়, যে আওয়ামী লীগই বিভিন্ন নামে বেনামে এখন গুপ্ত হত্যা, হামলা, ষড়যন্ত্র করবে, এবং সেক্ষেত্রে তারা বেশভূষা ধরবে আমাদের। আপনার তার প্রোফাইলটা দেখা যাবে যে আরো 6 মাস আগ থেকেই সে বিভিন্নভাবে আমাদের মতো করে পোস্ট করেছে, আমাদের মতো করে কালার করেছে, আমাদের মতো করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সেজেছে, কিংবা দলের নেতা সেজেছে, এরকম হতে পারে। অতএব এদেরকে একেবারেই চূড়ান্তভাবে নিশ্চিত করাটা খুব কঠিন হবে বলে মনে করি না। সরকার দ্রুত এটার পদক্ষেপ নিবে, সেই মতামত ব্যক্ত করছি। আমাদের সামনে অনেক ভাইরা এখানে এসেছেন, বিশেষ করে তুরস্ক থেকে আমাদের প্রিয় এক ভাই উপস্থিত হয়েছেন, যিনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের মেধাবীদেরকে নিয়ে কাজ করেন, আমাদের প্রিয় মোস্তফা ফয়সাল পারভেজ ভাইকে আন্তরিক ধন্যবাদ। আমি পারভেজ ভাইকে অনুরোধ করব যে আজকের এখানে উপস্থিত হয়েছেন, এই তুরস্ক এবং বাংলাদেশের নেতৃত্ব সার্বিক সবকিছু মিলে আমাদের আসলে কি করা উচিত বাংলাদেশের ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে, এবং ফারুক ভাইকে দেখতে এসে আপনার মন্তব্য ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ফজলুল্লাহ ভাই। আসলে আমি ক্যাম্পাসে একটা কাজে আসছিলাম, আমার কিছু বন্ধু স্যারদের সাথে দেখা করতে। তো সোশ্যাল মিডিয়ায় জানতে পারে যে আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই এখানে আছেন, এবং তাকে দেখতে এখানে আসা। গতকাল ঘটনাটা যে ঘটছে খুবই অনাকাঙ্ক্ষিত, এখন পর্যন্ত কনফিউশনাল। আমরা আমাদের কাছে পৃথিবীর অনেক দেশের বিপ্লবের, তারপরে রাজনৈতিক অভ্যুত্থানের অনেক ইতিহাস জানা আছে। অভ্যুত্থান পরবর্তী অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। তো আমাদের পজিটিভ দিক হলো এই প্রজন্মের, নতুন প্রজন্ম যেটি আছে বাংলাদেশে, সবাই ঐক্যবদ্ধ, বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। স্পিড নিয়ে দেশের মানুষ 2000-এর অধিক মানুষ রক্ত দিয়েছে, ছোটো ছোটো শিশুরা তাদের রক্ত দিয়েছে, অসংখ্য ভাইরা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে। এই যে স্যাক্রিফাইসটা, এটা আমাদের কাছে একটা আমানত। আমরা মনে করি যে আগামী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই আমানতের জন্য আমরা যথাযথ ব্যবহার করতে পারি, এবং ছাত্র সমাজ, এই তরুণ সমাজ সবাই ঐক্যবদ্ধ হবে, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই একসাথে কাজ করতে পারি। আমরা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলেই সম্ভব হবে বিশ্বাস করে একটি সোনার বাংলাদেশ গঠন করা। ধন্যবাদ সবাইকে। আমাদের বিশেষ একজন শিক্ষিত সজ্জন আগামীর বাংলাদেশের কারিগর হবেন বলে বিশ্বাস করি। তুরস্কে পড়াশোনা করেছেন, অনার্স, মাস্টার্স এবং পিএইচডিও আই থিঙ্ক কমপ্লিট করেছেন, চলমান। তো আমাদের প্রিয় ভাই মশিউর ভাই যিনি এসেছেন, আমি তারও ছোট্ট একটা মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে আসলে গতকালকে টার্কি থেকে বাংলাদেশে যখন ফ্লাইটে ছিল, তখনই আমাদের ফারুক হাসান ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে, এমনটাই এয়ারপোর্টে নামার পরে সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে জানতে পেরেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও যারা সজ্জন আছেন তাদের সাথে সাক্ষাতে আসার সুবাদেই পরবর্তীতে ফারুক ভাইকে কেন্দ্র করে এখানে আসা। আমার বাংলাদেশে আসলে 2024 সালে যে বিপ্লবটা ঘটে গিয়েছে, বিপ্লবের পরবর্তী সময়ে এমন এক
যারা বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন রকমের পরামর্শের টেবিল থেকে উঠে এসেছেন, সেরকম নেতাদেরই একজন আমাদের ফারুক ভাই। তার উপরে এরকম আক্রমণ আসলে প্রত্যাশিত নয়। শুধু ফারুক ভাই নয়, বাংলাদেশ থেকে ফেসিবাদের যে মূল কলকাঠি, আমরা মনে করি যে আমরা হাসিনার বিদায়ের মাধ্যমে এটা তুলে ফেলতে পেরেছি, তবে এটা অনেক কঠিন, এটা অনেক গভীরে। এবং এই জায়গা থেকে আমাদের নিজেদের মধ্যে যারা বিপ্লবের স্টক হোল্ডার আছে তাদের মধ্যে একত্রতা পোষণ করার জন্যই মূলত ফারুক ভাইকে দেখতে আসা। সো প্রিয় দর্শক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আসুন আমরা একটা বিষয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি। ফেসিবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছেন তারা সবাই আমার ভাই। হতে পারে আদর্শিক জায়গায় ভিন্ন, হতে পারে দলের জায়গায় ভিন্ন, কিন্তু আমরা এক জায়গায় ঐক্যমত, সেটা হচ্ছে আমাদের ভাইদের উপরে যারা রক্ত ঝরাবে, আমাদের ভাইদেরকে যারা আক্রান্ত করবে, আমাদের ভাইদেরকে যারা অপমান অপদস্থ করবে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা সবাই শক্তি অর্জনের জন্য ঐক্যবদ্ধ থাকব এবং আগামীর বাংলাদেশ যুবক তরুণদের নেতৃত্বে একটি সুন্দর পথে এগিয়ে যাবে। আমি সর্বশেষ সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে আমাদের ফারুক ভাইয়ের উপরে আক্রান্তকারী যারা আক্রমণ করেছে তাদেরকে যে মতের হোক, যে দলের হোক, দ্রুত গ্রেপ্তার করে এর একটা অনুসন্ধান করবেন। এবং অনুসন্ধানটা এজন্যই করবেন, এর ভিতরে কি লুকায়িত আছে এটা আমাদের জানা জরুরি। আক্রমণের চাইতেও জরুরি হচ্ছে কারা এটার পিছনে, কেন। ফারুক ভাইয়ের সাথে বিএনপির ভালো সম্পর্ক আছে, ফারুক ভাইয়ের সাথে জামাত ইসলামের ভালো সম্পর্ক আছে, ফারুক ভাইয়ের সাথে ইসলামী আন্দোলনের সম্পর্ক আছে, এদেশের বিরোধী মতের এক বাক্যে হাসিনা বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত ছিল সবার সাথে সম্পর্ক আছে। তো মানুষটার দোষটা কি? মানুষটার উপরে শুধু শুধু আক্রমণ হবে কেন? আর আমাদের ফ্রিডম অফ স্পিচের কথা আমরা 16 বছর বলে এসেছি। অতএব এই সরকারের সময় সরকারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, যে যেভাবে পারুক সে সেভাবে বলবে। এত আপন দরদ দেখাতে এসে কেউ আমাদের ভাইদের উপরে আক্রান্ত করতে পারবেন না। সরকারের আপন আমরাই সরকারকে বসিয়েছি। অতএব সরকারকেও এ ব্যাপারে যথোপযুক্ত সাহসী পদক্ষেপ নিতে হবে এবং আমাদের ছাত্র নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন অনেককে ইতিমধ্যে আহত করা হয়েছে, বিভিন্ন জায়গায় গুম হচ্ছে, অনেক জায়গায় ষড়যন্ত্র চলমান রয়েছে। এ ব্যাপারে আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি অনেকগুলো ভিডিও দেখালেন। প্রথমে ভিডিও দেখালেন ফারুক হাসান বক্তব্য দিচ্ছে ছাত্রদল হামলা করছে। দ্বিতীয় ভিডিও দেখালেন যে ফারুক হাসান বলতেছে বিপ্লবী পরিষদ হামলা করছে। তৃতীয় স্ক্রিনশট দেখাইলেন যে সার্জিসকে সম্পৃক্ত করছে। কিন্তু এই যে ফারুক হাসান স্টেটমেন্ট উইথড্র করলো, তারপরেও এক দল এখানে সারাক্ষণ কমেন্ট করতেছে ফারুক হাসানের উপর হামলা করছে ছাত্র দল কারা। আমার কথা হলো এই মৌমাছি বাহিনী কারা, যারা এতগুলো তথ্য পাওয়ার পরেও একতরফাভাবে কমেন্ট করেই যাচ্ছে যে না না আমি বট বাহিনী বলবো না। এটা কি কোনো, আমি বলি এটা কি কোনো সভ্য আচরণ যে ধরেন যারা হামলা করেনি তাদের বিরুদ্ধে এতগুলো তথ্যপত্র থাকার পরেও সমানে কমেন্ট করে যাচ্ছে, কমেন্ট করতেছে। ভাই আপনাদের মানসিক অবস্থা কি ঠিক আছে? মানুষ মগজ কি হাঁটুতে নামাই দিল সব? এরা মানে কি একটা অবস্থা, স্বাভাবিক হন। এটা এই যে যারা এই ধরনের কমেন্ট করছে, এক সময় এই মানে আমরা তো সত্য মিথ্যা মানুষ তো নির্ণয় করতে পারবে না। মানুষকে পুরা মিথ্যা দিয়ে ডুবাই ফেললে মানুষ আর কোথায় ভরসা করবে? সবাই মনে করবে ও তাহলে এইটাই মনে হয় সত্য। ভাই সত্যের তো ভাত নাই, এরকম একটা অবস্থা। প্রথমেই ফারুক হাসান ব্লেম করেছেন ছাত্র দলকে, ঠিক আছে। প্রথমত ফারুক হাসান পরবর্তীতে ছাত্র দলের নাম উইথড্র করে নিয়েছেন এবং বিপ্লবী সংগঠনটির নাম দিয়েছেন। এক নম্বর বিষয় হলো ছাত্র মানে এই যে তাড়াহুড়া করে ছাত্র দলের নাম বললো, এতে ছাত্র দল নামে একটা সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। পাশাপাশি ফারুক হাসানকে দাওয়াত দিয়েছে কিন্তু বিপ্লবী সংগঠন নামে সংগঠনটা। বলেন তো যেই সংগঠন দাওয়াত দিবে সেই সংগঠন হামলা করতে পারে বা করা উচিত? আপনি যদি কোনো হোস্টের আয়োজক হন, আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আপনি কি আমাকে অপমান করে এখান থেকে বের করে দিবেন এই আলোচনা থেকে? এখানেও কিন্তু একটা সমস্যা। আমি বলছি এইখানে যে হামলাটা হলো এর ভিডিও আছে, কারা কারা হামলা করছে আর কারা কারা সেভ করছে। একজন ব্যক্তি উপস্থিত থাকা মানে কিন্তু হামলা করা না, সে কিন্তু তাকে সেফটিও দেওয়ার জন্যও থাকতে পারে, তাকে একটা মার ফিরাতে পারে, অনেকগুলো বিষয় আছে। সুতরাং এই পুরো বিষয়টা
হুটহাট করে অনেক রকমের মন্তব্য দেওয়াতে অনেক সংগঠনের অপূরণীয় ক্ষতি হতে পারে। আবার সার্জিসের নাম এখানে আসছে, সার্জিসেরও ক্ষতি হতে পারে সে যদি এই ঘটনায় জড়িত না হয়। ঠিক আছে, ভিডিও রয়েছে, এই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসেন, নিয়ে এসে আপনারা দেখেন তারা কি, তাদের রাজনৈতিক পরিচয় কি, তারা ছাত্র দলে আছে, সার্জিসের সঙ্গে যোগ দিছে, নাকি বিপ্লবী ওই সংগঠনে আছে। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি এইসব ভিডিওগ্রাফির সহযোগিতা নিয়ে একটা বিচার না করতে পারি, একটা জাজমেন্টে না আসতে পারি, তাহলে এই তথ্য প্রযুক্তির সুবিধা আমরা কি পেলাম? এটা আমরা কতটুকু নিজেদেরকে মডারেট করতে পারলাম, নিজেদেরকে কতটুকু আধুনিক করতে পারলাম? আর সেই সাথে একটা আজকে ফারুক হাসান তো নুরুল হক নূরের দলে গেছে, আমাদের দলে ছিল আগে, এখান থেকে চলে গেছে। আমি আজকে আপনার মাধ্যমে এটাও বলছি, কিছুদিন আগে নুরুল হক নূরের সংগঠনের নাদিম সহ যুব কর্মীরা সজল নামে একজন সহযোদ্ধাকে, তাকে মোবাইল চোর বানিয়ে একবার গণপিটুনি দিয়ে মেরে ফেলার উপক্রম করেছিল। ঠিক আছে, আমি ফারুক হাসানের উপর হামলাকারী যেরকম বিচার চাই, তেমনি সজলকে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা নিচ্ছে না। আমার প্রশ্ন হলো, যদি অপরাধ ছাত্রদল করে তাদের নামে মামলা করা যাবে না? অপরাধ সার্জিস করে তার নামে মামলা করা যাবে না? বা অপরাধ যদি নুরুল হক নূরের দলের কর্মীরা করে তার নামে মামলা করা যাবে না? মামলা করা যাবে না, এটাই তো আইনের একটা খুব মানে একটা ভঙ্গুর একটা অবস্থা। মানে আইন নাই, ন্যায় বিচার নাই, প্রশাসন নাই, এটা তো কোনোভাবেই কাম্য না। দ্রুত তদন্ত হোক, ভিডিও দেখে দেখে। জি, তারেক সাহেবকে একটা পরামর্শ দিই, যদি থানায় মামলা না নেয় আপনারা কোর্টে অ্যাপ্রোচ করতে পারেন। থানায় যখন মামলা নেবে না তখন কোর্টে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন। আমার মনে হয় কি বলেন এসব কোর্টে এগুলো? শুনেন, এখন কি জানেন, এই বাচ্চা পোলাপান তারা বিচারক নিয়োগ দেয়, বাচ্চা পোলাপান সচিব নিয়োগ দেয়। ওই সচিব আর ওই বিচারকের খাওয়া আছে নাকি যে এগুলো আন্দোলনকারী মবের বিরুদ্ধে রায় দিবে? আমি আমার পরামর্শ উদ্র করলাম, সরি। আচ্ছা, না, বাচ্চা ছেলেপেলেরা বিচারক নিয়োগ দিচ্ছে, ওই বিচারকের ক্ষমতা আছে এই বাচ্চার বিরুদ্ধে, এই মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? তা আর নির্বাচনের বিষয়ে বলি, নির্বাচন জনগণের মধ্যে যখন ওই তাড়না সৃষ্টি হবে যে এখন নির্বাচন দরকার, ঠিক তার 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে। সেইটা ওই বিভিন্ন হিসাব দেখাচ্ছে না যে 2025-এর শেষে 2026-এর মাঝে, এগুলো ফালতু হিসাব, এগুলো কোনো দাম নাই। যখন এই সরকার ব্যর্থ হবে তখনই নির্বাচনের দাবি শক্তিশালী হবে, এবং যখন এই সরকার সংস্কারগুলো সঠিকভাবে করতে পারবে না তখন মানুষ গলায় চিপ দিয়ে বলবে এত ফাজলামি করার দরকার নাই। আর যদি এই সরকার সুন্দরভাবে করে, কমফোর্ট জোনে থাকে, সবাইকে শান্ত রাখতে পারে, নাগরিকদের ভালো রাখতে পারে, তখন নাগরিকরা বলবে আরেকটু সময় দে। এর উপর নির্ভর করছে। এইখানে এইরকম এজেন্ডা থাকা উচিত না যে ক্ষমতার অভিলাষ থাকে আপনি অগ্রিম বলে দিচ্ছেন যে অমুক সময়ের আগে নির্বাচন না। এইটা একটা বেয়াদবি যে এই কথা বলা যে গণতন্ত্রের জন্য মানে হলো গণ অভ্যুত্থান হয়নি, ভোটাধিকারের জন্য গণ অভ্যুত্থান হয়নি। এগুলো হলো রাজনৈতিক বেয়াদব যারা ভোটাধিকারকে অসম্মান করে। এরকম অসম্মান এটা বলতে পারে যার জায়গা থেকে। না, আরে ভাই, ভোটাধিকার মানে কি? ভোটাধিকার মানে যে এটা বলতেছে সে মত দিবে। শুনেন, ভোটাধিকার মানে কি? ভোটাধিকার মানে আমি যেরকম মত দেবো, যে ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলে সেও মত দেবে। ভোটাধিকারকে চ্যালেঞ্জ করাটাই একটা স্বৈরতন্ত্র, এটাই একটা স্বৈরতন্ত্র। এইটাকে কোনোভাবে এই ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলতেছে, তার মানে কি ক্ষমতার জন্য অভিলাষ তৈরি হচ্ছে। ভাই, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকো না, থাকো। তুমি জনগণের ম্যান্ডেটকে ভয় পাচ্ছ কেন? যাকেই দেখ সেই আসুক না। কি একটা অবস্থা! মানে জনগণের ভোট দেওয়া লোকেরা খারাপ, আর যারা এখন বসে আছে তারা ফেরেস্তা। বিধান রঞ্জন রায় একটা ফেরেস্তা, আলী ইমাম মজুমদার একটা ফেরেস্তা, তারপরে বশির সাহেব একটা ফেরেস্তা, ফারুক একটা ফেরেস্তা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে একটা ফেরেস্তা। এই ফেরেস্তাগুলো যেহেতু আছে সেহেতু নির্বাচন চাওয়া যাবে না, ভোটাধিকার চাওয়া যাবে না। এটা কি অদ্ভুত বিষয়! সংস্কার করতে সবাই সহযোগিতা করতেছে, এর মাঝে এই পিন লাগাচ্ছেন কেন যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে? সংস্কার আগে দেখেই তো সবাই সংস্কারের মতামত দিচ্ছে। আপনার মাথার মধ্যে এই কুবুদ্ধি কেন যে আপনি এই বিতর্ক নিয়ে আসবেন সংস্কার আগে না নির্বাচন আগে? সংস্কারে বাধা করেছে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব? সংস্কারের জন্য সবাই তথ্য দিচ্ছে, উপাত্ত দিচ্ছে, আপনি সংস্কারের জন্য বিলম্বিত হয়। এই সংস্কারের জন্য সময় দেওয়ার কথা বলছে, সেই সময়টা না দিয়ে দ্রুত নির্বাচনের কথা বলছে। করুক না, কেউ ল্যাং মারছে সংস্কারকারীদেরকে,
কেউ ল্যাং মারছে এখনো? কে ল্যাং মারছে? কেউ তো ল্যাং মারে নাই। সবাই বলতেছে সংস্কার হোক 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 হোক, তারপরেও মানে একটা মুখরোচক আলোচনা আনে সংস্কার না নির্বাচন। আমরা তো ওই জন্য বলতেছি সংস্কার না নির্বাচন, যেরকম বলতেছেন আমিও বলি সংস্কার আগে নাকি আওয়ামী দোসরদেরকে অপসারণ আগে? আওয়ামী লীগকে কোলে নিয়ে বৈশা আমাকে সংস্কারের উসুম কুসুম গল্প শোনাবেন? আপনি তো একটা ফাউল লোক, এটা তো ফাউল। আওয়ামী লীগকে কোলে বসে নিয়ে আমাকে আওয়ামী লীগ দিয়ে সংস্কার করাবে, ফারুকি সাহেবকে দিয়ে সংস্কার করাবে, আলী ইমাম মজুমদার দিয়ে সংস্কার করাবে, বিধান রঞ্জন রায় দিয়ে সংস্কার করাবে। আমরা কি পাগল নাকি সব? তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।